সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের 10ম লেকচার নিতে যাচ্ছি, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার কোর্সের। আজকের লেকচার শিরোনাম প্রিপারেশন অফ সিডবেড, যেখানে আমরা আলোচনা করব শোয়িং অ্যান্ড সেটলিং গ্রোথ, কম্পোজিশন, ডোজ, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসিডিউরস। আমরা মূল লেকচারে চলে যাই। আজকে মূলত বীজতলা নিয়ে মূলত আজকের আমাদের লেকচার। তো প্রথমে যদি আমরা জানতে চাই বীজতলা কি, উত্তমরূপে প্রস্তুতকৃত ছোট আকারের যে জমিতে বীজ বপন করলে বীজ অঙ্কুরোদ্গমের উপযুক্ত পরিবেশ পায় এবং অঙ্কুরোদ্গমের পরে সৃষ্ট চারা যথার্থ পরিচর্যার মাধ্যমে উপযোগী চারায় পরিণত হয়, তখন এই অবস্থাকে বলা হয় বীজতলা। আর আমরা ডান পাশে একটি বীজতলার ছবি দিয়েছি স্ক্রিনে। এই বীজতলায় এখানে দেখাই যাচ্ছে একটা বীজতলা, একটা বীজতলা, একটা বীজতলা, প্রতিটি বীজতলায় এখানে চারা উৎপাদন অলরেডি ছোট ছোট চারা হয়ে গেছে। আমরা এই বীজতলার যদি প্রকারভেদ লক্ষ্য করি, বিভিন্ন ধরনের বীজতলা আমাদের দেশে করা হয়, যেমন বেড নার্সারি বা সাধারণ বীজতলা, আর হচ্ছে পলিব্যাগ নার্সারি বা পলি ব্যাগ বেড। যেটা প্রথমে আমরা বেড নার্সারি, এই ধরনের বীজতলা বড় জমির উপর এবং খোলা আকাশের নিচে তৈরি করা হয় এবং সরাসরি মাটিতে বা বেডে বীজ উৎপাদন করা হয়, তাকে বেড নার্সারি বলা হয়। আর এই বীজতলাকে আরো 4 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে শুকনো বীজতলা, একটি কাদাময় বীজতলা, আর একটি হচ্ছে ভাসমান বীজতলা, ডাপক বীজতলা। আমরা প্রথমে ছবিতে এখানে যদি লক্ষ্য করি, এটি শুকনো বীজতলার ছবি দেওয়া আছে। এখানে উপযুক্ত আর্দ্রতায় 5-6 বার চাষ এবং মই দিয়ে একেবারে ঝুরঝুরে করে জমি সমান করে শুকনো বীজতলা তৈরি করা যায়। আর এখানে ইতিমধ্যে এই বীজতলার পাশাপাশি কয়েকটা বেড থাকলে এখানে একটি বেডটি স্পষ্ট করা হয়েছে এবং একটা মাটি ঝুরঝুরে এবং মই দিয়ে একদম মিহি করা হয়েছে। বোঝা যাচ্ছে তার পাশে হয়তো আরো বেড আছে, কিন্তু আমরা একটা বেডটি দেখতে পাচ্ছি যেটাকে স্পষ্ট করা হয়েছে। আর চারা চাষ মানে চারা গাছের পরবর্তী পরিচর্যা এবং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য 1 মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য বরাবর বেড তৈরি করা পালা এখানে। এজন্য বেডের চিহ্নিত স্থানে দুপাশে থেকে মাটি তুলে বেড তৈরি করা যায়। অর্থাৎ এই আমরা যতটুকু বেড এই থেকে এই বেডের জায়গা নেব, কিন্তু এই পাশ থেকে আমরা এই পাশ থেকে মাটি তুলে এই যে একটা লম্বা লাইন আমরা খালি রাখলাম, যে জায়গাটায় আবার পরে আরেকটা বেড তৈরি করলাম, যেখানে কি অন্তত পানি সেচের একটা ব্যবস্থা করা যায়। পানি নিষ্কাশনের জন্য বা পানি সেচ দেওয়ার জন্য 25 থেকে 30 সেন্টিমিটার চওড়া নালা তৈরি করতে হয়। বেডের উপরিভাগে মাটি ভালোভাবে সমান করার পর শুকনো বীজ সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এখন বীজ সমানভাবে না ছিটালে কোনো একটা জায়গায় একটা বীজের চারা বেশি অঙ্কুরিত হবে, কোনো জায়গায় কম অঙ্কুরিত হবে। এই পাতলা এবং ঘন যাতে না হয়, সমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এবং শুধু তাই না, বীজতলায় বীজ ছিটানোর পরে মাটিগুলো আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে বীজতলার 2.5 থেকে 4 সেন্টিমিটার মাটির নিচে চলে যায় বীজ। আর এই কাজকে সহজ করতে ধুলা মাটির আস্তরণ দেওয়া হয়। আর বেডের মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা নিশ্চিত করার জন্য নালা ভর্তি করে সেচ দেওয়াটা উচিত। আমরা এরপরে চলে আসি কাদাময় বীজতলা। বোঝাই যাচ্ছে যে পানি দিয়ে পুরা বীজতলাটাই কাদা কাদা করানো হয়। এই কাদাময় বীজতলায় সাধারণত বোরো মৌসুমে চারা উৎপাদনের জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। দোআঁশ ও এঁটেল মাটি বীজতলার জন্য সবচেয়ে ভালো। বীজতলার জমি উর্বর হওয়া একান্ত প্রয়োজন। আর জমি যদি অনুর্বর হয়, তাহলে প্রতি বর্গমিটার জমিতে 2 কেজি হারে জৈব সার সেখানে দেওয়া যেতে পারে। এমন পচা গোবর বা আবর্জনা বা কম্পোস্ট সার হতে পারে, এমন ভাবে ছিটিয়ে দিতে হবে যাতে সমভাবে পতিত হয়। তবে এরপর 5 থেকে 6 সেন্টিমিটার পানি দিয়ে 2 থেকে 3টি চাষ এবং মই দিয়ে 7 থেকে 10 দিন রেখে দিতে হবে এবং পানি ভালোভাবে আটকে রাখতে হবে। আগাছা, খড় ইত্যাদি পচে গেলে আবার চাষ ও মই দিয়ে কাদাময় করে জমি তৈরি করতে হবে। এবার জমির দৈর্ঘ্য বরাবর 1 মিটার চওড়া বেড তৈরি করতে হবে, যদি দুটি বেডের মাঝখানে 25 থেকে 30 সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখা হয়। আমরা
ইতিমধ্যে এই যে একটা বেড দেখতে পাচ্ছি, একটা বেড দেখতে পাচ্ছি, মাঝখানে যে ফাঁকা পানি সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখা আছে। আবার এই যে যেখানেও আছে পানি সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এবং এখানে প্রয়োজনে আগাছা বাছাই করে সার প্রয়োগ করতে হবে। সহজে এটা করা যায় এবং ২ পাশে মাটি দিয়ে বেড তৈরি করে এরপর বেডের উপর মাটি, বাঁশ, কাঠের চ্যাপ্টা লাঠি দিয়ে সমান করে দিতে হবে। কাদা যদি বেশি হয় তাহলে বীজ মাটিতে ডুবে যাবে। তাতে বীজ ভালোভাবে গজাবে না। সেক্ষেত্রেও কৃষককে খেয়াল রাখতে হবে এবং এই অবস্থায় বীজ সাথে, সাথে না বুনে কয়েক ঘন্টা পরে বীজ বুনতে হবে যাতে পানিটা একটু কমে বা একটু শুকিয়ে আসে। এবার আমরা শুকনো বীজতলা এবং কাদামাটি বীজতলা ২ ধরনের বীজতলা আমরা লক্ষ্য করলাম। পরবর্তী ছবিতে আমরা চলে যাই ভাসমান বীজতলা। ভাসমান বীজতলা সাধারণত আ বন্যা কবলিত এলাকায় করা হয়। আমাদের সারা বাংলাদেশে এই মুহূর্তে বন্যা চলছে। এই মুহূর্তে ভাসমান বীজতলার কোনো বিকল্প নাই। তো এই ক্ষেত্রে একটু উঁচু জায়গা যদি না থাকে তাহলে বন্যার পানি নেমে যাওয়ার পর বা অথবা পানির উপরও সরাসরি করা যায়। চারা তৈরির জন্য প্রয়োজনীয় সময় অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। কারণ বন্যার পানি পুকুর, ডোবা বা খালের উপরে বাঁশের চাটাই বা মাচা বা আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি কলা গাছের ভেলার মতো তৈরি করে তার উপরে বীজতলা তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমরা এরপর ২ থেকে ৩ সেন্টিমিটার পরিমাণ কাদার প্রলেপ অর্থাৎ এর উপরে আমরা কাদার প্রলেপ দেওয়ার পরে তারপরে বাসমান বীজতলা করেছি। ইতিমধ্যে এখানে বীজতলা চারা গজিয়ে আছে। এখানে অনেকগুলি পাশাপাশি বীজতলা করা যায়। বন্যার পানি যাতে ভেসে না যায় সেজন্য বীজতলাগুলিকে এই যে খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে যাতে ভেসে চলে না যায়। পানিতে ভাসমান থাকার জন্য এই বীজতলার পানি সেচের আর প্রয়োজন হয় না। যেহেতু পানি দিয়ে তারা ভাসমান আছে, পর্যাপ্ত পানি তারা এটাতে শুষে নিতে পারে। এগুলো ভাসমান বীজতলা। আরেকটা আমরা যাচ্ছি যেটা হচ্ছে দাপক বীজতলা। এটাও বন্যা কবলিত এলাকায় করা হয়। বাড়ির উঠান, পাকা বারান্দা বা যেকোনো শুকনো জায়গায়ও চারদিকে মাটি যেরকম চারদিকে মাটি দিয়ে আবদ্ধ দিয়ে অথবা কাঠ, ইট বা কলা গাছের বাকল দিয়ে চৌকোনা করে নিতে হবে। এখানে কৃষক তার কাঠ দিয়ে নিচে কলার পাতা বিছানোর পরে কাঠের দিয়ে এরকম চারপাশ দিয়ে বীজতলায় ছোট, ছোট করে করে নিচ্ছেন। এরপরে এখানে মাটি দিয়ে বীজকে দেওয়া হয়, বপন করা হয়। এই বীজতলার আচ্ছাদন থাকায় চারা গাছ মাটি থেকে কোন খাদ্য বা পানি পায় না। ৫-৬ ঘন্টা পর, পর একটু, একটু করে ভিজিয়ে দেওয়াটা ভালো হয়। এক্ষেত্রে ২ সপ্তাহের মধ্যে চারা তুলে নিলে ভালো। অন্যথায় চারা গাছ খাদ্যের অভাবে মারা যেতে পারে। এই গেল আ বেড নার্সারিতে বা সাধারণ বীজতলা। আমরা বিভিন্ন ধরনের সাধারণ বীজতলা পেলাম। এরপর আমরা চলে আসি বীজতলার প্রকারভেদে আমরা যদি লক্ষ্য করি। সেখানে পলি ব্যাগ বেড বা পলি ব্যাগ নার্সারি আমরা যদি লক্ষ্য করি, এ ধরনের বীজতলা নাম থেকে বোঝা যাচ্ছে যে পলি ব্যাগে করা হয়। যে সকল বীজতলায় পলি ব্যাগ, ট্রে, টব, মাটির পাত্রে চারা উৎপাদন করা হয় তাকে পলি ব্যাগ নার্সারি বেড বলা হয়। আবার আ উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই বীজতলাকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিগত বীজতলা। কোন কৃষক চাইলে নিজের বাড়ির জন্য বা নিজের ফসলি জমির জন্য পলি ব্যাগে বীজতলা করতে পারেন ছোট, ছোট পলি ব্যাগে। আ আর বাণিজ্যিকভাবে বীজতলা সেক্ষেত্রে অনেক কৃষক তার বাজারে বিক্রি করার জন্য বা অ্যা বাজারে সরবরাহ করার জন্য সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে বীজতলা তিনি তৈরি করে থাকেন। এরপর আমরা এখানে ছবিতে আমরা কিন্তু একটা বীজতলা দেখতে পাচ্ছি। ছোট, ছোট পলি ব্যাগে অনেকগুলি চারা উৎপাদন করা হয়েছে। এরকম একটা পলি ব্যাগ নার্সারি দেখানো হয়েছে এখানে। আমরা বীজতলা প্রস্তুত করব। এখন আমরা বীজতলার প্রকারভেদ দেখলাম, সংজ্ঞা দেখলাম। এখন হচ্ছে একটা বীজতলা আমরা কিভাবে তৈরি করতে চাই, সেখানে আমরা কোন, কোন বিষয় অবলম্বন করব, ধাপগুলি কি, কি ধাপ অবলম্বন করব। সেক্ষেত্রে জমি নির্বাচন ১ম টা আমরা যদি খেয়াল করি। অ্যা জমি। জমি নির্বাচন এটা বড় বিষয় একটা বীজতলা প্রস্তুত করার জন্য। সেখানে পানি সেচ, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জমিতে বাছাই করতে হবে। আলো, বাতাস, দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি এমন মাটি সমন্বিত জমি নির্বাচন করতে হবে যেখানে বড় গাছ এবং ঝোপঝাড় মুক্ত এলাকা। এমন জায়গাটা বীজ তোলার জন্য সবচেয়ে ভালো। আর পর্যাপ্ত রৌদ্র থাকবে, আর্দ্রতা থাকবে। জমি নির্বাচনের পরে এবার মাটি শোধন। মাটি অবশ্যই সেখানে বীজ অ্যা তলা যেটাই বাছাই করুক না কেন, সকল জমিতেই কিন্তু কম বেশি খড়কুটা আবর্জনা থাকাটাই স্বাভাবিক। এগুলিকে বাছাই করতে হবে। বাছাই করে প্রয়োজনে আগুন জ্বেলে দিতে হবে। আগুন জ্বললে একটা জিনিস হচ্ছে ক্ষতিকর পোকামাকড় এবং জীবাণু থাকলে তারা ধ্বংস হয়ে যায়। আবার ফরমালিন মুক্ত করেও জীবাণুমুক্ত করা যায় এখানে। ফরমালিন প্রয়োগ করেও।
বীজতলার উপর পলিথিন চাপা দিয়ে রাখতে হয় অনেক সময়। এতে মাটিতে যে তাপ সৃষ্টি হয় তাতে ছত্রাক এবং নেমাটোড মারা যেতে পারে। ফরমালিন প্রয়োগ করার পর বীজতলার মাটি ১ সপ্তাহ পলিথিন দিয়ে ঢেকে রাখাটা সবচেয়ে ভালো। আমরা এরপরে লক্ষ্য করি জমির পরিমাণ ও জমি তৈরি। জমির পরিমাণ আমরা জমি তৈরিতে সেক্ষেত্রে কয়েকটা ধাপ আমরা খেয়াল রাখতে হবে। যে ফিতার সাহায্যে বেডের আকার মাপতে হবে। সাধারণত বীজতলা ১০ মিটার বাই ১ মিটার। ধানের ক্ষেত্রে ১০ মিটার বাই ৪ মিটার এরকম নেয়া যেতে পারে দৈর্ঘ্যের প্রস্থ হিসাবে। আর জমিতে আমরা যদি খেয়াল করি ১৫ থেকে অ্যা ১৫ থেকে ২০ সেন্টিমিটার গভীর করে ৪-৫ বার কুপিয়ে তৈরি করতে হবে। পানি সেচের ও পানি নিষ্কাশনের জন্য প্রতিটি জমির চারদিকে ১০ সেন্টিমিটার গভীর করে ৫০ সেন্টিমিটার প্রস্থ নালা তৈরি করতে হবে। এভাবে জমি তৈরি করা লাগবে। আমরা এরপরে বীজ নির্বাচন অবশ্যই খেয়াল রাখতে হবে। যেকোনো অ্যা আমরা যদি খেয়াল করি যেকোনো বীজতলার ক্ষেত্রে উন্নত মানের চারা পেতে গেলে সেখানে নিখুঁত, পরিপুষ্ট এবং নীরব এরকম চারা নির্বাচনটাই সবচেয়ে ভালো। এক্ষেত্রে বিশ্বস্ত এবং সরকারি প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা যেতে পারে। এখন আমরা এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি এখানে এই যে আনক্লিন সিড আর পরটা ক্লিন সিড। এখানে মূলত ধানের বীজ দেখানো হচ্ছে। আমরা ধানের বীজ হয়তো স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। কিন্তু আমরা যদি খেয়াল করি সেক্ষেত্রে যেকোনো বীজের ক্ষেত্রে হোক বীজ বাছাই করে তার পরিপুষ্ট বীজটা নিতে হবে। পরিচ্ছন্ন বীজ নিতে হবে এবং নিরোগ বীজ নিতে হবে এটি স্বাভাবিক। এখানে বোঝা যাচ্ছে যে এগুলি বাছাইকৃত এবং পরিষ্কার বীজ। আর রোগ প্রতিরোধী বীজ নির্বাচন সেটা একটা ভালো এবং উন্নত জাত থাকতে হবে। প্রয়োজনে আগে বীজকে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কাঁচের শিশিতে রাখতে হবে বা পলিথিনগুলোতে এমনভাবে ভরে রাখতে হবে যে বীজ যতদিন অ্যা ইয়াতে থাকবে কৃষকের উম বীজতলায় বপনের আগ পর্যন্ত কৃষকের কাছে থাকবে সেক্ষেত্রে ওগুলো যাতে বায়ুর সংস্পর্শে না আসে। আর বীজের সঙ্গে অ্যা সয়াবিন ১০% বা মেলাথিয়ন গুঁড়া মাখিয়ে রাখাটা দরকার। বীজে এভাবে রাখলে বীজের পোকার আক্রমণটা হয় না। আমরা এইগুলো খেয়াল রাখতে হবে যে এই ধরনের বীজ আমরা নিলে ভালো। এরপর আমরা যদি খেয়াল করি বীজ শোধন, আ বীজ যতই আমরা ইনটেক রাখি না কেন, যেখান থেকে আমরা যত ভালো জাতের সংগ্রহ করি না কেন, তারপরও বীজ বপন করার আগে বীজ শোধন করে নেওয়াটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি। ভালো বীজ থেকে নিরোগ এবং সুস্থ সবল জাত উৎপন্ন হবে এটি স্বাভাবিক। বীজের মাধ্যমে রোগের বিস্তার ঘটে থাকে। রোগবাহিত অনেক রোগই আছে। এই বীজবাহিত অনেক রোগ ছত্রাকের মাধ্যমে বা ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রমণ হতে পারে নতুন, নতুন গাছে। আর রোগ বিস্তার রোধ করার জন্য বীজের সঙ্গে রোগ, পোকামাকড়, জীবাণু এবং কৃমিনাশক ওষুধ মেশানো পদ্ধতিকে বীজ শোধন বলা হয়। আমরা ছবিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন কৃষক এই যে বীজের সাথে কিছু উনি ছত্রাকনাশক, কীটনাশক এমনকি কৃমিনাশক মিশাচ্ছেন। মিশিয়ে তারপরে তিনি এটাই এই নার্সারিতে বীজতলায় বীজ বপন করবেন। আমরা এরপরে যদি খেয়াল করি বীজ শোধনের পরে বীজ বোনা, বীজ বপন করবেন এটাই স্বাভাবিক। বীজ নির্বাচন হয়ে গেল, জমি নির্বাচন হয়ে গেল, জমি চাষ হয়ে গেল। এবার বপন করার পালা। সেক্ষেত্রে বীজতলায় সমানভাবে এবং সুষ্ঠুভাবে বোনার জন্য মাটিকে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়াটা ভালো বীজ বোনার আগে। ছোট বীজ অবশ্যই মাটির সাথে মিশিয়ে নিলে সমভাবে মিশিয়ে নিলে সেখানে তারপরে বীজতলা ছিঁড়তে সুবিধা হয়। আর প্রতি বীজতলায় ২৫ থেকে ৩০ গ্রাম বীজ বোনা হয়। বীজ বোনার পর মিহি মাটি দিয়ে আবার বীজগুলিকে ঢেকে দেওয়া হয় এবং যদি প্রয়োজন হয় প্রয়োজন মতো সেচ দেওয়াটাও ভালো জমিতে। এখানে আমরা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছি একজন কৃষক তিনি হাতের মাধ্যমে ছিটিয়ে বীজ বপন করতেছেন। আসলে শুধু হাতের মাধ্যমে এ ছিটিয়ে বীজ বপন করতে কোনো কথা নাই। এটা বীজের উপর ডিপেন্ড করে। চাইলে একজন কৃষক কিন্তু হাতে সারিতে বপন করতে পারেন। আবার যন্ত্রের মাধ্যমে বীজ বপন করতে পারেন। বর্তমানে আমাদের দেশীয় যন্ত্রপাতিও আছে। তাছাড়া আধুনিক যন্ত্রপাতিও আছে। চাইলে বীজ বোনার অনেক ধরনের যন্ত্রই পাওয়া যায়। সেগুলি ব্যবহার করবেন কৃষক। আমরা এই গেল এ আমরা যে বীজ তলা তৈরি, একটা আদর্শ বীজতলা তৈরির পদ্ধতি এবং যদি ধানের বীজতলা অনেক সময় পরীক্ষায় আসে ধানের বীজতলা তৈরির বর্ণনা করা। ধানের বীজতলার পদ্ধতিটাই কিন্তু একটি আদর্শ বীজতলা তৈরির পদ্ধতি। আমরা একটি সাধারণ বীজতলার বেডের পরিচর্যা। বীজতলা তৈরি করব তার পরিচর্যা এটাও একটা বড় বিষয়। কারণ শুধুমাত্র বীজতলা তৈরি উন্নত জাতের সার বীজ বপন করলাম বা রাসায়নিক সার দিলাম, সার দিয়ে রাখলে কিন্তু এটাই কিন্তু সমাপ্তি না। সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় পরিচর্যা নিতে হবে। ছোট চারাগুলিকে বৃষ্টিপাত ও প্রখর সূর্য কিরণের হাত থেকে
রক্ষা করার জন্য পলিথিনের চাদর বা খড় দিয়ে ছোট নালা তৈরি করে বীজতলার ছাউনি ব্যবস্থা করতে হবে। আগাছা তুলে খুরপি দিয়ে মাটি আলগা করে দিতে হবে এবং চারা ঘন হলে পাতলা করে দিতে হয়। আ রোগ, পোকামাকড় দমনের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। চারার উপযুক্ত বৃদ্ধির জন্য পরিমাণ মতো সেচ দিতে হবে। এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আমরা বীজতলার কয়েকটা পরিচিত দেখতে পাচ্ছি ছবিতে যে কৃষক উনি মাটি মিহি করে দিচ্ছেন, সমান করছেন এবং এদিকে আবার ওই যে চারা উৎপন্ন হয়েছে চারাকে ঢেকে দেওয়া হচ্ছে। আবার এদিকে চারা অনেক বেশি হয়তো ঘন হয়ে গেছে সারিতে। কৃষক কিছু, কিছু তুলে পাতলা করে দিচ্ছেন। এদিকে বীজতলার জমিতে যন্ত্র দিয়ে বা আঁচড়া দিয়ে মাটিকে আলগা করে দেওয়া হচ্ছে। আবার এটাতে অ্যা আমরা দেখতে পাচ্ছি যে সেচ দেওয়া হচ্ছে। অর্থাৎ বীজতলায় এরকম ধরনের পরিচর্যা নিতে হবে। তাইলেই হয়তো আমরা সঠিক এবং ভালো মানের উন্নত চারা পাবো আমরা। আসলে বীজতলার উদ্দেশ্যটা হচ্ছে উন্নত চারা উৎপাদন। আমরা ফসলি জমির জন্য উন্নত চারা উৎপাদন করব। এবার হচ্ছে পলি ব্যাগে বীজতলা তৈরি। আমরা পলি ব্যাগের বীজতলা তৈরি করতে যাবো সাধারণত নার্সারিতে এই ধরনের বীজতলা করার প্রয়োজন হয়। পলি ব্যাগে বীজতলার আমরা যদি লক্ষ্য করি সেখানে অ্যা আমরা পলি ব্যাগ নির্বাচন করব। ১ম এ কি ধরনের পলি ব্যাগ? সেখানে ১৫/১০ সেন্টিমিটার থেকে ৩০/১৫ সেন্টিমিটার এবং পুরুত্ব ০.০০৪ গেজ থেকে ০.০০৮ গেজ পর্যন্ত হয়ে থাকে। এরকম পলি ব্যাগ নেওয়াটাই ভালো। সার থাকবে সেখানে। সারের এবং মাটির মিশ্রণ থাকবে। পচা গোবর এবং রাসায়নিক সার সাধারণত ৩:১ যেমন ইউরিয়া ৫০%, টিএসপি ৩%, এমপি ২০% মিশিয়ে মাটির সাথে মিশিয়ে এটাকে ম মিশ্রণ তৈরি করতে হবে। মাটির মিশ্রণ। ব্যাগে সার এবং মাটির মিশ্রণ এবং সেটা ভরাট করুন। ব্যাগে অর্ধেক মাটি ভরাট করার পর ব্যাগটিকে ২ থেকে ৩ বার ঝাঁকিয়ে ব্যাগের তলদেশ মাটিতে মৃদু আঁচড় দিয়ে দিতে হবে যাতে ব্যাগের মাটি ঠিকমতো ভিতরে বসে যায়। তারপর মাটি দিয়ে ব্যাগের বাকি অংশ ভরাট করতে হবে। ব্যাগে যাতে পর্যাপ্ত মাটির পরিমাণ ভরাট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে মাটি বসে যাবার পর বীজ ব্যাগে বেশ কিছুটা নিচে চলে যেতে পারে। বীজতলার ব্যাগগুলো যাতে খাড়াভাবে সঠিক মতো রাখা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সঠিক মতো না সাজালে বীজ তলা যে পলি ব্যাগের যে চারা গাছগুলো ভেঙে যেতে পারে। আর এরপরে বেড প্রস্তুত করতে হবে। সেখানে বেড সাধারণত বলা হচ্ছে যে ১০/১ মিটার আকারের হয়ে থাকে। মাটি ভর্তি পলি ব্যাগ রাখার যে বেড তৈরি করা হয় তার আকার আমরা একটু আগেই বলেছি ১০/১ মিটার। আর পলি ব্যাগে চারা উৎপাদন করলে বেডের মাটির চাষ এবং বেডে কোনরূপ সার প্রয়োজন হয় না। তবে ২ বেডের মধ্যবর্তী স্থানে মাটি তুলে বেড ১০/১৫ সেন্টিমিটার উঁচু করে উপরিভাগ সমান করে রাখতে হবে। এভাবে ২ বেডের মাঝে পানি নিষ্কাশনের একটা নালা করে রাখতে হবে যাতে অতিরিক্ত বৃষ্টির কারণে যে পানি জমতে না পারে, সহজেই পানি বীজতলা থেকে নেমে যায়। এবং বেডের উপরে ৫ সেন্টিমিটার উম পুরু নুড়ি বা গুড়াইটের স্তর করতে হয়। আর এই নুড়ি বা গুড়াইটের উপর থেকে ২ থেকে ৩ সেন্টিমিটার পুরো মাটির স্তর থাকে। ব্যাগগুলি যাতে উপরের দিকে লম্বাভাবে খাড়া থাকে সেজন্য বেড বা কেয়ারির পাশে বাঁশের খুঁটি পুঁতে তাতে লম্বা বাঁশের ফালি লাগানো হয়। আমরা এরপরে খেয়াল করি পলি ব্যাগে বীজ ফল প্রস্তুতের ৫ম ধাপে পলি ব্যাগে বীজ বপন বা চারা রোপণ। আমরা পলি ব্যাগে মাটি ভরাট করলাম, সার দিলাম, সবই ঠিক করলাম, বীজতলায় রাখলাম। এবার আমাদের হচ্ছে বীজ বপন করব। কারণ বীজ বপনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ১ম এ বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে। ব্যাগের পুরোটাই ভালোভাবে মাটি ভর্তি করে নিতে হবে। একটি খুরপি বা সূচালো কাঠি দিয়ে মাটি এমনভাবে মাপের গর্ত করতে হবে যাতে বীজটি উহার পুরুত্বের সমপরিমাণ বা ১.৫ গুণ মাটির গভীরে ভালোভাবে বসানো যায়। এবার গর্তের ভিতর বীজ দিতে হবে। গুঁড়ো মাটি বা বালি দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বীজের মুখ অবশ্যই ঊর্ধ্বমুখী করে স্থাপন করতে হবে। বীজের উপর প্রান্ত ব্যাগের মাটির উপরিতল থেকে ২ থেকে ৫ সেন্টিমিটার নিচে দেওয়া উচিত। এই গেল বীজ বপনের ক্ষেত্রে। তবে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি। বীজতলায় পলি ব্যাগগুলি ছোট, ছোট আ ছিদ্র করে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি যদি পলি ব্যাগে পড়ে বা সেদ্ধ হয় যাতে নে পলি ব্যাগের ছিদ্র দিয়ে পানিগুলি বেরিয়ে যেতে পারে। চারা রোপণের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, পলি ব্যাগে চারা রোপণের ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে একটি খুরপি বা সূচালো কাঠির সাহায্যে
এমন মাপের গর্ত করতে হবে যাতে চারা গাছের শিকড় পুরোপুরি মাটির মধ্যে প্রবিষ্ট হতে পারে। আর ৪ থেকে ৬ পাতা বিশিষ্ট চারা স্থানান্তর করা উচিত। চারার কাণ্ডে হাত লাগানো বা পাতা ধরা উচিত নয়। চারার শিকড় সঠিকভাবে গর্তে স্থাপন করতে হবে। লক্ষ্য রাখতে হবে শিকড় যেন বেঁকে অথবা পেঁচিয়ে না যায়। মাটি চেপে ধরার আগে চারাটিকে ঠিকমতো গর্তে স্থাপন করতে হবে। লক্ষ্য রাখতে হবে চারার মূল ও কাণ্ডের সংযোগ বা কলার যেন মাটির সমতলে থাকে। চারা লাগানোর পর বেগে ঝর্ণার পানি প্রয়োজনের ব্যবস্থা করতে হবে। আমরা এই গেল পলি ব্যাগে বীজ বপন বা চারা রোপণ। পলি ব্যাগে সেখানে বেডে চারা স্থানান্তর আমরা যদি লক্ষ্য করি, পলি ব্যাগে স্থানান্তরের ক্ষেত্রে বেডের এক পাশ হতে চারা সাজাতে হবে। বেডে সাজানো ব্যাগ অবশ্যই সোজা রাখতে হবে। আর চারাযুক্ত পলি ব্যাগ স্থানান্তরের ক্ষেত্রে বেডে উত্তোলিত চারা খুব ঠাসাঠাসি করে না সাজিয়ে ফাঁক রেখে সাজাতে হবে। চারা সবসময় খাড়াভাবে রাখতে হবে। না হলে চারাগুলি বেঁকে যেতে পারে। এরপরে চারা আমরা যদি খেয়াল করি পরিচর্যা, পরিচর্যা আমরা আগেই বলেছি বড় একটা বিষয় এখানে। ১ম এ চারা ছায়ার ব্যবস্থা করতে হবে। যেমন ছোট চারা অঙ্কুরিত বীজগুলোকে রোদের তাপ থেকে রক্ষা করার জন্য ছায়ার ব্যবস্থা করা আবশ্যক। বেশিরভাগ গাছের ক্ষেত্রেই অঙ্কুরিতকালীন ছায়ায় ছায়ার প্রয়োজন হয়। কেননা ছায়া মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে এবং রোদের তাপে ক্ষতি থেকে কচি চারাকে রক্ষা করে। সাধারণত সদ্য পুনরুদ্ভিত চারা এবং ছোট চারার জন্য শতকরা ৭০ ভাগ ছায়ার প্রয়োজন হয়। প্রজাতিভেদে এ ছায়ার তারতম্য ঘটতে পারে। আর আমরা চারাগুলো নতুন অবস্থানে একবার লেগে গেলে আর দরকার হয় না, হবে না অথবা আংশিক ছায়া থাকলেও চলবে না। আর শন, ঘাস, গোলপাতা, বাঁশের চাটাই বা পাটকুড়ি দিয়ে চালা তৈরি করে পূর্ণ ছায়া আর বাঁশের বেড়া তৈরি করে আংশিক ছায়ার ব্যবস্থা করা যায়। কেয়ারি বা বেডের উপরে ছায়ার জন্য তৈরি চালা বেডের চেয়ে প্রস্থে ৫০ সেন্টিমিটার বড় করতে হবে। বেডের উপর ছায়ার চালা পূর্ব পশ্চিম লম্বা এবং উত্তর দিকে ৩০ থেকে ৪৫ ডিগ্রি ঢালু রাখতে হবে। সূর্যতাপের প্রখরতা ভেদে থলির চারার এক প্রান্ত ৫০০ চারার প্রয়োজন হতে পারে। আমরা এরপরে যদি খেয়াল করি বীজতলায় চারায় পানি সেচ, সতেজ চারার উৎপাদনের জন্য পানি সেচ অবশ্যই প্রয়োজন। বিশেষ করে শুষ্ক মৌসুমে এর প্রয়োজন সবচেয়ে বেশি। সুষম পানি বা বিশুদ্ধ পানি সেচের জন্য ঝাঁঝরাযুক্ত পানি পাত্র ব্যবহার করা উচিত। এতে পানি অপচয় কম হবে। দিনের মধ্যভাগে বা কড়া রোদে পানি সেচ দেওয়া উচিত নয়। বিকেল বেলায় পানি সেচের সবচেয়ে উত্তম সময়। তবে সময় সংকুলন না হলে অতি ভোরে পানি সেচ দেওয়া যেতে পারে। ছোট চারায় মৃদু সেচ দেওয়া উচিত। বেশি সেচ দিলে ছোট চারাগুলি পানির কারণে জলাবদ্ধতার কারণে মারা যেতে পারে। আমরা এরপরে ব্যাগের চারা সরানো বা শিকড় ছাঁটাই। চারা ব্যাগে উত্তোলনের যে ২ থেকে ৩ মাস বয়সের কিছু শিকড় ব্যাগের বাইরে বেরিয়ে আসে। তাই কাঁচি, ব্লেড বা ধারালো চাকুর সাহায্যে শিকড়গুলো ছাঁটাই করার পর এদের স্থানান্তর করতে হবে যেন শিকড়গুলো পেঁচিয়ে গেলে চারার বৃদ্ধি ভালো হবে না। আর চারাগুলো সাধারণত ১ মাস অন্তর স্থানান্তর করা প্রয়োজন যাতে ব্যাগের বাইরে শিকড় মাটির স্থায়িত্ব লাভ করতে না পারে। এরপরের পয়েন্ট আমরা যদি লক্ষ্য করি আগাছা বাসাই, ছত্রাক ও কীটনাশক ওষুধ প্রয়োগ সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ব্যাগে উত্তোলিত চারাগুলো সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। ছোট থাকতেই শিকড় সমেত একেবারে আগাছাগুলো তুলে ফেলতে হবে। যতবার প্রয়োজন হয় ততবারই এই কাজটা করতে হবে। প্রয়োজনে বীজতলায় বীজাধারে এবং চারা গাছে ছত্রাক নিবারক, কীটনাশক ওষুধ ছিটাতে হবে। এজন্য কীটনাশক ও ছত্রাক নিবারক প্রয়োগ বিধি অনুযায়ী যথাযথভাবে এই পদ্ধতি পালন করতে হবে। আমরা এই যে বীজতলায় আমরা এতক্ষণ লক্ষ্য করলাম, এই বীজতলার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। বীজতলা আমরা যদি লক্ষ্য করি চারার মৃত্যুর হারটা কম হয়, পরিচর্যা সহজ এবং সহজে পরিবহনযোগ্য হয়। পলি ব্যাগে চারা দ্রুত বৃদ্ধি পায়। দক্ষতার এতটা তাৎপর্য নাই এখানে। মানে স্বল্প দক্ষ লোক হলো ভালোভাবে চারা উৎপাদন সম্ভব। আর পলি ব্যাগের চারার রোগবালাই দমন তুলনামূলকভাবে একটু সহজ। কারণ অল্প জায়গায় সহজে কৃষক দেখতে পাচ্ছেন কোন চারাটা ক্ষতিগ্রস্ত, কোন জায়গায় আগাছা আছে, কোনটাতে পোকামাকড় ধরেছে সেটা খেয়াল রাখতে পারেন। পলি ব্যাগের সাইজ হলে সেক্ষেত্রে নিজের ইচ্ছামতো পলি ব্যাগ নিতে পারেন। তবে এক্ষেত্রে কিছু অসুবিধা আছে। এই প্রক্রিয়ায় উৎপাদন এবং চারা রোপণ খরচটা একটু বেশি পড়ে। আর নিয়মিত কিছু লক্ষ্য রাখতে হয় এবং প্রয়োজনে পানি দিতে হয়। যথাসময়ে চারা রোপণ না করলে চারার মূল নষ্ট হয়ে যেতে পারে। এগুলো বীজতলার মানে আমরা সুবিধা অসুবিধা পলি ব্যাগের।
এবার বীজ বোনার পদ্ধতি, আমরা বীজ বুনবো সেক্ষেত্রে আমরা বীজতলায় কয়েক ধরনের পদ্ধতি অবলম্বন করে বীজ বোনা যেতে পারে। প্রথমেই হাত দিয়ে বীজ বোনা, যেটা ছবিতে দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা এটা দেখে যাচ্ছি। একজন কৃষক মাটির সাথে মিশিয়ে তারপরে বীজটাকে হাত দিয়ে ছিটিয়ে বুনছেন। এখানে আমরা যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কৃষক কিন্তু হাত দিয়ে ছিটানোর পাশাপাশি অ্যা লাঙ্গল দিয়ে সেখানে সারিবদ্ধও করতে পারেন। আরেকটা হতে পারে বীজ বোনার পরে অবশ্য মই দিবেন। তাহলে বীজগুলি সবাই ছড়ায় পড়বে। তো এই হাত দিয়ে ছিটানোর কিছু সুবিধা আছে আমরা যদি লক্ষ্য করি। এটা বোনা সহজ। অল্প সময়ে বেশি জমিতে এই পদ্ধতি বীজ বোনা যায়। আর বীজ বুনতে কোনো যন্ত্র লাগে না। ফলে বীজ বোনার খরচ কম হয়। বীজ বুনতে মজুরি কম লাগে। তাড়াতাড়ি বীজ জমিতে বোনা যায়। আর মিশ্র শস্যের বীজ জমিতে বোনা সুবিধাজনক। একক এলাকায় বেশি সংখ্যক গাছ পেতে এটি প্রচলিত পদ্ধতি। শস্যে বিশেষ পরিচর্যা যেমন গাছের গোড়ায় মাটি দেওয়া এগুলো দরকার হয় না। আর আরেকটা কিছু অসুবিধা রয়েছে, যেমন একক প্রতি বীজ বেশি লাগে, বেশি বীজ লাগবে। আবার আরেকটা হচ্ছে বীজ যদি কৃষক যদি একেবারে অদক্ষ হন, বীজ বোনার ক্ষেত্রে যদি উনি সমভাবে বীজতলায় বপন করতে না পারেন, কোন জায়গায় উৎপন্ন চারা ঘন হবে, কোন জায়গায় পাতলা হবে। এটা একটা বিষয়। আর হাতে বোনা ফসলের জমিতে পানিতে সেচ, সার প্রয়োগ এবং গাছের গোড়ায় মাটি দেওয়া, গাছের ওষুধ প্রয়োগ এইগুলি সুষ্ঠুভাবে অনেক সময় করতে অসুবিধা হয়। আর বীজ বোনার পর বীজগুলি চাপা দেওয়ার জন্য লাঙ্গল, মই, বিদা ইত্যাদি যন্ত্রপাতির প্রয়োজন হয়। অপরপক্ষে বীজ বোনা যন্ত্রের সাহায্যে বীজ বুনলে উক্ত মানে আর যন্ত্রপাতির দরকার হয় না। জমিতে সমভাবে চারা উৎপাদন হয় না। ফলে শস্যের ফলন আশানুরূপ হয় না। সারিতে বীজ বোনা। আমরা যদি লক্ষ্য করি, আমরা হাতে বীজ বোনা দেখলাম। আমরা এখন সারিতে বীজ বুনতে যাবো। আমরা এই বীজটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতি এবং উন্নত পদ্ধতি অবলম্বন করা হয় এবং যন্ত্রের ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, অনেক সময় জমিতে শুধু এই যন্ত্র, এখানে আমরা অবশ্য একটি যন্ত্র দিয়ে যে সারিতে বীজ বোনা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। বীজ অর্থাৎ ছোট বিধায় বীজ সরাসরি দেখা যাচ্ছে না। কিন্তু বীজ বোনার যন্ত্রের মাধ্যমে যে সারি হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, সেখানে লাঙ্গল দিয়েও চাইলে কিন্তু কৃষক, এটা লাঙ্গল উনি টেনে যাবেন, সারি করবেন, আর পিছনে হাত দিয়ে উনি ছিটা যাবেন। সাধারণত গম, ভুট্টা, মটর এরকম আ ফসলের বীজের ক্ষেত্রে সারিবদ্ধভাবে এবং লাঙ্গলের ফলা দিয়ে টেনে বীজ বপন করা যায়। তবে এই ধরনের বীজ বপনে কিন্তু সুবিধা রয়েছে। একরে বীজ কম লাগে। অল্প সময়ে বীজ যন্ত্রের সাহায্যে কিন্তু বেশি জমিতে সুষ্ঠুভাবে বীজ বোনা যায়। নির্দিষ্ট দূরত্বে ও গভীরতায় বীজ বোনা যায়। প্রয়োজন মতো বীজ বোনার দূরত্ব ও গভীরতা নিয়ন্ত্রণ করা যায়। সারিতে বোনা ফসলে চাকাযুক্ত নিড়ানি, তারপর জাপানি ধান নিড়ানি যন্ত্র ইত্যাদি যন্ত্রের সাহায্য কম সময়ে অ্যা কম খরচে এবং কম পরিশ্রমে নিড়ানি দেওয়া যায়। এজন্য চাষের খরচও কম হয়। সারিতে বোনা ফসলের রোগা ও দুর্বল গাছগুলিকে সহজেই লক্ষ্য করা যায়। সেগুলিকে সহজে নির্মূল করা যায়। তাছাড়া ঘন গাছ ফুলের চারা পাতলা করে দেওয়া যায়। সারিতে বোনা ফসলের পানি চাষ, সেচ, সার প্রয়োগ এবং ওষুধ প্রয়োগ ও গাছে গোড়া মাটি দেওয়া প্রভৃতি কাজগুলো সুষ্ঠুভাবে করা যায়। সারিতে বোনা ফসলের গাছগুলো নির্দিষ্ট দূরত্বে থাকায় আমরা প্রত্যেকটি গাছ আলো, বাতাস ও খাদ্য সমভাবে পায়। ফলে গাছের বৃদ্ধি এবং ফলন ভালো হয়। সারিতে ফসল কাটা এবং তোলার সুবিধা অনেক বেশি। যার কারণে তোলার খরচও কম হয়। সারিতে শস্য চাষ করলে চাষের খরচ কম পড়ে। তাছাড়া একর প্রতি ফলনও বাড়ে। কিছু অসুবিধা রয়েছে এর পদ্ধতিতে। অসুবিধাগুলি সারিতে বীজ বোনার ক্ষেত্রে বীজ বোনার যন্ত্রের দরকার হয়। যন্ত্র কেনার জন্য চাষীর অতিরিক্ত খরচ হয়। অনেক ক্ষেত্রে চাষীর পক্ষে এতটা খরচ মানে মূলধন নাও থাকতে পারে। যন্ত্রটি চালানোর জন্য অভিজ্ঞ লোকের দরকার। যন্ত্রটি ক্রয় করতে বাড়তি খরচও পড়ে। আমাদের দেশে মিস্ত্রি এবং যন্ত্র মেরামত করতে এই ধরনের মানে অনেক ক্ষেত্রেই পারে না। আর একই সময়ে চারা হাত ছড়িয়ে বীজ বোনা অপেক্ষা বেশি জমিতে বীজ বোনা যায় না। কাঁকুড়ে মাটি ও এঁটেল মাটিতে বীজ বোনার যন্ত্র দিয়ে ভালোভাবে বীজ বোনা যায় না। এটা একটা অসুবিধা। আমরা সারিতে বীজ বোনা দেখলাম। এরপর আমরা দেখি খুরপিতে বীজ বোনা। এক্ষেত্রে অনেকগুলি শস্য বীজ যেমন লাউ, কুমড়া, করলা, শসা, ঢেঁড়স
এই জাতীয় সবজির বীজ আম, জাম, কাঁঠাল, লেবু, পেঁপে ইত্যাদি ফলের বীজ নির্দিষ্ট দূরত্বে গর্ত করে বা মাদা করে এই পদ্ধতি বীজ বোনা হয়। বীজ গর্তে দেওয়ার পর ভালোভাবে মাটি চাপা দিতে হয়। এই পদ্ধতির যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। যে আমরা ইতিমধ্যে ছবিতে দেখতে পাচ্ছি দেখা যায় গর্ত করা আছে, গর্ততে কৃষক বীজ দিচ্ছেন। এই যে বলাই হচ্ছে এই পদ্ধতিতে গভীরতা মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়। আর এই পদ্ধতির বীজ বলতে সময় লাগে এই করা যায়। আমরা সুবিধাগুলি একটু লক্ষ্য করি। নির্দিষ্ট দূরত্বে সারিতে প্রয়োজন অনুযায়ী দূরত্বে বীজ বোনা যায়। আর বীজের গভীরতা মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়, কতটুকু নিয়ন্ত্রণ করবে। আর মাধ্যমিক পরিচর্যার কাজ যেমন নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, পানি সেচ, গাছের গোড়ায় মাটি দেওয়া, রোগ পোকা আক্রমণ এগুলি বেছে দেওয়া, ওষুধ প্রয়োগ, ফসল তোলা এই বিষয়গুলো সবচেয়ে সুষ্ঠুভাবে করা যায়। এই পদ্ধতিতে বীজ বোনার জন্য সব জমি তৈরির প্রয়োজন হয় না। বীজ লাগানোর উম জায়গা তৈরি করে নিলেই ভালো। তবে এই পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে। সব বীজ একই গভীরে না পড়ায় অঙ্কুরোদ্গম একসঙ্গে হয় না। এই পদ্ধতিতে বীজ বুনতে একটু বেশি সময় লাগে। একর প্রতি বীজের পরিমাণ ঠিক করা কষ্টকর। কারণ একই গর্তে নির্দিষ্ট সংখ্যক বীজ অপেক্ষা বীজ কম বেশি হতে পারে। এই ৩ টি পদ্ধতি আমরা যে ৩ টি পদ্ধতি দেখলাম, হাত দিয়ে বীজ বোনা, সারিতে বীজ বোনা, খুপরিতে বীজ বোনা। এই পদ্ধতিগুলি ছাড়াও আরো কিছু পদ্ধতি কৃষক চাইলে অবলম্বন করতে পারে। লাঙ্গলের পিছনে খাতে বীজ বোনা, গভীর ও অগভীর নালীতে বীজ বোনা, ভেলিতে বীজ বোনা এগুলো কৃষক অবলম্বন করতে পারেন। সারিতে বীজ বোনা এবং খুপরিতে বীজ বোনার মধ্যে একটু পার্থক্য রয়েছে আমরা যদি সেখানে লক্ষ্য করি। সারিতে বীজ বোনাগুলি মানে বীজ বোনার যন্ত্র প্রয়োজন হয় কিন্তু খুপরিতে বীজ বোনার ক্ষেত্রে বীজ বোনার যন্ত্র প্রয়োজন হয় না। সারিতে বীজ বোনার জন্য ভালোভাবে জমি তৈরি করতে হয়। আর এই খুপরিতে বীজ বোনার ক্ষেত্রে উম শুধু জায়গাটাকে যে বীজ লাগানোর জায়গাটাকে একটু তৈরি করে নিলেই ভালো হয়। আর নির্দিষ্ট গভীরতায় বীজ বোনা হয় বলে সব বীজ একই সময় অঙ্কুরিত হয়। কিন্তু খুপরিতে ক্ষেত্রে সব বীজ একই গভীরতা থাকার ফলে সব বীজের এখানে অঙ্কুরোদ্গম একসাথে নাও হতে পারে। একর প্রতি বীজের পরিমাণ ঠিক করা যায়। কিন্তু একর প্রতি ঠিক করা যায় না খুপরিতে চাষ করলে। ধান, গম, পাট এবং তৈলবীজ জাতীয় শস্য, ডালবীজ জাতীয় শস্যের ক্ষেত্রে আমরা সারিতে বীজ বুনতে পারি। কিন্তু উচ্ছে, লাউ, কুমড়া, ঢেঁড়স, করলা এদের ক্ষেত্রে বা আম, জাম, কাঁঠাল, লেবু এদের ক্ষেত্রে আমরা খুপরিতে বীজ বপন করতে পারি। আমরা যদি লক্ষ্য করি আমরা এই আরো কিছু সেখানে রয়ে গেছে যেমন হাত দিয়ে বীজ বোনা এবং সারিতে বীজ বোনার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। আমরা ১ম এ দেখেছি সারিতে বীজ বোনা এবং খুপরিতে বীজ বোনার মধ্যে পার্থক্য। আর এখন আমরা দেখব হাত দিয়ে বীজ বোনা এবং সারিতে বীজ বোনার মধ্যে কিছু পার্থক্য। হাত দিয়ে বীজ বোনা এটা বেশ সরাসরি জমিতে বোনা হয়। আর সারিতে হলো হচ্ছে যন্ত্রে যন্ত্র দিয়েই বপন করা হয়। একর প্রতি বীজ বেশি প্রয়োজন হয় হাত দিয়ে বুনলে কিন্তু যন্ত্র দিয়ে একটু কম লাগে। আর হাত দিয়ে বীজ বুনতে মজুরি কম লাগে, তাড়াতাড়ি বীজ বোনা যায়। আর সারিতে বুনতে গেলে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে, তাড়াতাড়ি বীজ বুনতে একটু অসুবিধা হয়। হাত দিয়ে বীজ বুনলে একক এলাকায় বেশি সংখ্যক গাছ পাওয়া যায়। কিন্তু সারিতে বীজ বুনলে একক এলাকায় বেশি সংখ্যক গাছ পাওয়া যায় না। মিশ্র চাষের ক্ষেত্রে বীজ ছিটিয়ে বুনলে বা হাত দিয়ে বুনলে ভালো। মিশ্র শস্যের বীজ এই সারিতে সাধারণত একটু অসুবিধা হয়। হাতে বুনলে ফসল কাটা এবং তোলা অসুবিধাজনক। আর সারিতে বুনলে ফসল কাটা এবং তোলা সুবিধাজনক। খুব ভালোভাবেই তোলা যায়। আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা বীজ বোনার যন্ত্র দেখতে পাচ্ছি। সেখানে আমাদের দেশে বেশ কিছু যন্ত্রকে ব্যবহার করা হয়। সারিতে বীজ বোনার ক্ষেত্রে সাধারণত এই বীজ বোনার যন্ত্র ব্যবহার করা হয়। বর্তমান যুগে সারিতে বীজ বোনার জন্য একটি স্বয়ংক্রিয় এবং উন্নত ধরনের যন্ত্র আমরা যেই ছবিতে দেখতে পাচ্ছি এটা। এবং স্বয়ংক্রিয় এবং উন্নত ধরনের যন্ত্র এটির চাকা আছে। এই যে হাতল আছে কৃষক ঠেলে, ঠেলে নিয়ে যাবেন। সামনে এই যন্ত্র আছে যেটা দিয়ে গর্ত হয়। ভিতরে এই যে এগুলো দিয়ে বীজ পড়তে থাকে। বীজ বোনার যন্ত্র একটি স্বয়ংক্রিয় যন্ত্র। কারণ বীজাধার বীজ রেখে হাতল দুটিকে ধরে সামনের চাকার উপর ভর করে যন্ত্রটিকে সামনের দিকে চালিত করে নিয়ে যান এই সামনের চাকার উপরে। কৃষক এই হাতল ধরে ঠেলে, ঠেলে নিয়ে যান এবং উপরে এই যে বীজাধার আছে এগুলোতে বীজ দিয়ে দেন এবং যখন অ্যা এটা চলতে থাকে তখন এই সামনে সারি তৈরি হয় এবং ওই যে নিচে, নিচে বীজ পড়ে নির্দিষ্ট সময় পর, পর বীজ পড়তে থাকে। এই একটা বিষয়। তবে এই বর্তমানে কৃষকদের মধ্যে এই যন্ত্রের ব্যাপকতর ব্যবহার করতে দেখা যায় না। কিছু অসুবিধা রয়েছে। কিরকম? বীজ বোনা যন্ত্র ব্যবহারের উপকারিতা সম্বন্ধে চাষীরা এখনো ওয়াকিবহাল নয়।
তারা এখনো কম জানে এ সম্পর্কে। বীজ বোনা যন্ত্র দিয়ে বীজ বুনতে হাতে ছিটিয়ে বীজ বোনার চেয়ে কম সময়, সময় একটু বেশি লাগে বলে চাষীরা অনেক সময় উৎসাহিত হন না। আমাদের দেশে আরেকটি জনপ্রিয় পদ্ধতি সেটা হচ্ছে ড্রাম সিডার পদ্ধতি। দেখাই যাচ্ছে যে কতগুলি ছোট ড্রাম, এটা ২ পাশে ২ টা চাকা দিয়ে কন্টিনিউ চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং কৃষক সেটা টেনে নিয়ে যাচ্ছেন। এর ভিতরে বীজ থাকে। ভিতরে বীজগুলি থাকে এবং এটা কন্টিনিউ চলার পর নির্দিষ্ট সময় পর, পর বীজ পড়তে থাকে। এর বেশ কিছু সুবিধা রয়েছে এবং কৃষকের কাছে এটা ইতিমধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। সেক্ষেত্রে সুবিধাগুলি হচ্ছে সরাসরি মূল জমিতে বীজ বোনা যায়। বীজ তোলা চাইলেও মূল জমিতেও বীজ বোনা যেতে পারে। তাই বীজতলা ও চারা তৈরি করতে হয় না অনেক সময়। চারা রোয়া করতে হয় না। ফলে চাষের খরচটা কম হয়। আর ধান রোয়ার সময় কৃষি শ্রমিক ঘাটতি থাকে। কিন্তু ড্রাম সিডার পদ্ধতিতে যন্ত্রে বুনলে সেক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয় না। কম সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। একজন কৃষক একদিনে কয়েক হেক্টর যেমন এই যে একজন কৃষক সেখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা ড্রাম বিশিষ্ট যন্ত্রকে টেনে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ উনি একবার পার হইলে কয়েক সারি এখানে বীজ বোনা হয়ে যায়। সেচের পানি কম লাগে, কীটনাশক ওষুধ কম প্রয়োজন হয়। সোজা সারিতে বীজ বোনা যায়। তাই চাকাযুক্ত নিড়ানি যন্ত্র দিয়েও সহজে নিড়ানো যায়। আর এখানে আমরা যদি খেয়াল করি বোরো বীজতলায় রোগ সংক্রমণ এড়ানো যায়। আর মূল জমির ধান সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। মাজরা পোকার আক্রমণ এড়ানো যায়। সর্বোপরি রোয়া ধানের তুলনায় ১০ থেকে ২০% বেশি ফলন পাওয়া যায় এখানে। অর্থাৎ ফলনও বাড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই লেকচার তৈরি করতে যেসব বইয়ের সহযোগিতা নিয়েছি, সেই বইগুলোর একটা তালিকা তোমাদের এখানে আমরা শেষে দিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার মঙ্গল কামনায় ধন্যবাদ সবাইকে। আমরা